কিরকম বিপদ থেকে তুমি বেঁচে গেলে। আমি যদি না থাকতাম, হিল্লা বিয়ে রাজি না হতাম, তাহলে তো তুমি ওই স্বামীর ঘরে কোনোদিন যেতে পারতে না। ভাবতে পারো তোমার কত বড় উপকারটা করলাম। এই উপকারের প্রতিদানটা একটু হাসি মুখে দাও। মাতবর সাহেব, আপনি তো হয় লাগে আমারে নষ্ট করেন না। ছি 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 ছি, তুমি কি বলছো? তুমি আমাদের বিধান উপেক্ষা করছো। বিধান মোতাবেক আমি যদি তোমাকে কিছু না করি, স্বামী স্ত্রীর সম্পর্ক যদি না হয়, তাহলে হিল্লা বিয়ে হবে না। তুমি আর আগের স্বামীর ঘরে ফিরে যেতে পারবে না। এই তো বুঝেছ। আসো, বিধান মোতাবেক আসো। খালি একটা সমস্যা, যদি আজ রাইতে তোমার আমার একটা সন্তান এসে পড়ে, ভাব ডাকবে কাকে? আমাকে না যার ঘরে যাইবা তাকে? আচ্ছা, একটা কাম করো, তুমি আমার বিবি হইয়া বছর খানিক থাকো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুমি যখন চাও না, দেখো না, সন্তান হলেই চেহারা দেখে বোঝা যাবে কে বাপ। এখন বিধান মোতাবেক আসো, আমাকে খুশি করো, কাল সকাল হলেই দেখা যাবে। ভাইজান বসেন। মোর আতাই ভাই, যখন যা ভাই চায়ের জন্য সমান ভাগে ভাগ করিয়া খাই। আজ হিল্লা বিয়া করিয়া তুমি যেটা পাইলা, হেয়ার ভাগ কি মোরা পামু না? বেশরম না লায়েক, এই এটা কি হারামের মাল পাইলে নাকি? এটা হইল 100% হালাল হিল্লা বিয়া। তোর ভাইজানের একদিনের বিবি তোদের ভাবি। নাউজুবিল্লাহ, ভুল হয়ে গেছে ভাইজান। ভাইজান, তোমার কাছে ঠিকই ভাগতে বসলো, কিন্তু সে যে মাঝে মাঝে পাঙাশ মাছের পেটি খায়, ভাগ দেয়? আহা, বাদ দে তো। সবাই রেখে সবসময় কাছে পাওয়া যায় যে ভাগ দিব? একেবারে খাঁটি কথা কইছেন। আহা, কামের কথা ক। দুইটা মানুষের সন্দেহ হয়েছিল, গ্রামে ঢুকবার দেয় নাই, আর 2 কেজি হিরোইন ছিল, বিশ্ব বাইরে বুঝাই দিছি। আমি জাউল্লার নৌকায় ঢাকার পার্টির কাছে মালের চালান বুঝাইয়া দিছি। ভালো খবর দিলা। কিন্তু ভাইজান, একটা জিনিস আমার কাছে ভালো ঠেকে না। কোন জিনিস? এলাকার সব জমির ধান অর্ধেক আমরা পাই, কিন্তু সবচেয়ে বেশি জমি যার, তার ধান তো পাই না। হ্যাঁ, এটা বড় চিন্তার কথা। এটা কেমন নিয়ম ভাইজান? আমাদের মরহুম আব্বা হুজুর মুক্তিউদ্দা হাসানের জমির ধান লইতে না। আব্বা হুজুর নাই, মুক্তিউদ্দা হাসানও নাই, হেয়ার পোলারে আমরা এতটি ধানের ছাড় দি মুখে। আরো একটা সমস্যা আছে ভাইজান, এই গ্রামের সব মানুষ আমাকে ডরায়, মাথা তুইলা কথা কয় না। আমরা যা হুকুম করি সেটা মাইনা লয়, কিন্তু হাসানের পোলা মুরাদ আমাকে মানে না। সমস্যা তো আগেই হয়েছে। সারা গ্রামে বিজলির মতন চমকাইতো যেই মেয়েটা, তারে বিয়ে করেছে মুরাদ। আমার বুক খালি কইরা মুরাদের ঘরে চলে গেছে বিজলি। কারবারটা দেখেছো? গোটা গায়ে ধুলা আর মাটি। আরে আরে করো কি? থামো থামো। কেন? বাংলার মাটি খুব বেশি খাঁটি, আর এটা তো আমার জমির মাটি। দয়া করে আমার গায়ে এসে লেগেছে, সেটা তোমার ভাগ্য। তোমার যত আজগুবি কথা। না বউ, আগুবি না। আমার বাপ দাদা রেখে যাওয়া এই মাটিকে আমি কতটা ভালোবাসি তা তুমি জানো না। লেখাপড়া শিখে আমি শহরে যাইনি, চাকরি খুঁজিনি। বাপ দাদা রেখে যাওয়া জমিতে ফসল ফুলিয়ে বুক ফুলিয়ে বেঁচে আছি। একটা কথা বলি বউ। বলো। এটা আমার দাবি, তোমার কাছে দাবি। যদি আমাদের কোনো সন্তান হয়, তাহলে সেই সন্তানের কাছে দাবি, আমি যদি মারা যাই, আমাকে গোরস্থানে মাটি দিও না, আমার কবর দিও এই জমিতে। কিসব বাজে কথা বলছো? বাজে কথা নয় রে বউ, এটা আমার মনের কথা।
গোরস্থানের মাটির চেয়ে বাপ দাদার এই জমিতে আমার শরীরটা অনেক শান্তিতে থাকবে, কথা দাও। দেখো, এইসব কথা বললে আমি কিন্তু তোমার সাথে কথাই বলবো না। বউ, মানুষ হয়ে জন্মেছি, মরতে তো একদিন হবেই। থাকো তুমি তোমার জমি নিয়ে, আমি চললাম। ও বউ, কোথায় যাও? তোমার সঙ্গে কোনো কথাই নেই। পাগলি। পাঠিয়েছে দেখ মুরাদ, তুই ভালো করে আমাদেরকে চিনিস, ছোটবেলার থেকে চিনিস, আমরা তোকে ছোটবেলার থেকে চিনি। তোর নিশ্চয়ই জানা আছে এই গ্রাম, এই এলাকা আমাদের। এই গ্রামের সব কিছু নিয়ন্ত্রণ করি আমরা। এই গ্রামের আইন আমাদের, এই গ্রামের জমি আমাদের, ফসল আমাদের। যারা চাষ করে তাদেরকে দয়া করে আমরা অর্ধেক ধান দেই। ভুল বললি কাদের, তুই যা জানিস তার সবটাই ভুল। গ্রামের মানুষগুলো এদেশের, তারা চলবে দেশের আইন অনুযায়ী, তোদের আইন অনুযায়ী নয়, দেশের আইন অনুযায়ী। তোরা চার ভাই, শুধু সেই জমির মালিক যা তোদের বাবা রেখে গেছে। আর কোন জমিতে তোদের দাবি নেই। ফসল জমির মালিক আর কৃষকের, তোদের নয়। মুরাদ, তোর বাপ ছিল মুক্তিযোদ্ধা, আমার মরহুম আব্বাজান। তোর মুক্তিযোদ্ধা বাপের কাছ থেকে ফসলে ভাগ নিত না, তার ফায়দা লুটছিস তুই। সেই সুযোগ তুই আর পাবি না, তোকে ফসলে অর্ধেক ভাগ দিতে হবে। অসম্ভব! জমি আমার, আমার বাপ দাদার, আর আমি নিজেই সেই জমিতে ফসল ফলাই। এই ফসলে কারো ভাগ নেই। চিৎকার করে কোনো লাভ নেই। তাদের তোর বাপ, আমার মুক্তিযোদ্ধা বাপের দিকে চোখ তুলে তাকানোর সাহস তার ছিল না। এখন থেকে তুইও আমার দিকে চোখ নামিয়ে কথা বলবি, না করলে আমার ফসল তো দূরের কথা, এ গ্রামের কারো ফসল তুই পাবি না। জানিস আমি তোর কি করতে পারি? কিচ্ছু করতে পারিস না তুই, কিচ্ছু না। তোর মতো রাজাকারের বাচ্চা রাতের আধারে চুরি করতে পারে, ডাকাতি করতে পারে, কিন্তু সূর্যের আলো দিচ্ছে একজন মুক্তিযুদ্ধ সন্তানের গায়ে হাত দেওয়ার সাহস তোদের কারণ নেই। পরীক্ষা করতে চাস? আমি তোকে চ্যালেঞ্জ করে তোর সামনে দিয়ে চলে যাচ্ছি, যদি সাহস থাকে আমাকে ঠেকা। ভাইজান, একটা কিছু করেন। ভাইজান, আমাকে ক্ষমতা যাইবো গা, কেউ আর ফসল দিব না। ফসল দেওয়া তো দূরের কথা, কেউ আমাকে মানবো না। তুফান দে, এমন তুফান তুলে দেন মাথা লম্বা করে দাঁড়াইয়া থাকা উঁচা তাল গাছটা ভাঙা পড়ে। এমন তুফান তুলবে যেন এই গ্রামে আর কোনদিন কোন মানুষ উঁচা গলায় কথা কইতে না পারে। তুফান তুলে দে। কি হলো বউ? কেমন ঝড় উঠেছে দেখেছো? এই সামান্য তুফানেই ভয় পেলে বউ?
পৃথিবীতে বেঁচে থাকতে হলে এর চেয়ে কত বড় বড় তুফানের সঙ্গে যুদ্ধ করতে হবে। আমার খুব ভয় লাগছে। কোথায় যাচ্ছ? দরজাটা লাগিয়ে আসি। না না, ধুলোবালি উড়ে আসছে, বসো। আমাকে গোরস্থানে মাটি দিও না, আমার কবর দিও এই জমিতে। গোরস্থানের মাটির চেয়ে বাপদাদার এই জমিতে আমার শরীরটা অনেক শান্তিতে থাকবে, কথা দাও।
মধুপুর থানার এই এলাকা থেকে বেশ কিছু অভিযোগ আমার কাছে এসেছে। আমি নিজে মধুপুর থানা পরিদর্শনে যাব। আপনি মেসেজ পাঠিয়ে দিন, সপ্তাহখানেক আমি মধুপুর বাংলোয় থাকব। ওকে স্যার, আমি কি তৈরি হয়ে আসব? কেন? আপনার সাথে যাওয়ার জন্য? না না, তার আর দরকার নেই। আমি একাই ওখানে যেতে চাই। নাজেল হবে এই গ্রামে যদি আমরা এই পাপের উপযুক্ত বিচার করতে না পারি, বন্যা দেখা দেবে, জালে মাছ ধরা পড়বে না, জমিতে ফসল ফলবে না, তুফান হবে, ভূমিকম্প হবে। দেখেন নাই আপনারা কাল রাইতে তুফান দেখেন নাই? কেন এই তুফান বলতে পারেন? পাপ, যে পাপ করেছে আপনাদের সামনের এই নারী, সেই পাপের উপযুক্ত শাস্তি দেবার জন্য আল্লাহ ছোট্ট একটা তুফান দিয়ে তার গজবের নমুনা দেখিয়েছে। ইমাম সাহেব বলেন না কেন? ঠিক কথা, খতরনাক মহিলা। এই নারী রাতের বেলায় তার স্বামীকে মেরে ফেলেছে, মুরাদকে খুন করে সেই লাশ টেনে নিয়ে গেছে ফসলের ক্ষেতে, নিজেই সেই লাশ দাফন করে সেই কবরকে বালিশ বানিয়ে মাথা রেখে ঘুমিয়েছে। দেখেননি আপনারা ভোরবেলা ওই শয়তান নারীকে কবরের পাশে শুয়ে থাকতে? এই দেখেন না কেন? এই শয়তান নারী 1 নম্বর পাপ, স্বামীকে খুন করা। ইমাম সাহেব ঠিক বলেছে? ঠিক বলেছেন, নরহত্যা মহাপাপ, এর উপরে আর পাপ নাই। মৃত্যুর পর স্বামীর দেহের উপর কোন স্ত্রীর হক থাকে না। এই নারী মৃত স্বামীর শরীর ধরে টেনে নিয়ে গেছে, এটা হলো 2 নম্বর পাপ। বলেন ইমাম সাহেব, ঠিক কিনা? ঠিক, এইটা শরীয়তের বরখেলাপ, বড় গুনার কাজ। কোন মুর্দারের দাফন করার অধিকার কোন নারীর নাই, কিন্তু এই মাতারি তার স্বামীরে একাই দাফন করছে, এটা তার 3 নম্বর পাপ। কি করেন ইমাম সাহেব? না না না, ঠিক ঠিক ঠিক। এই 3 পাপের শাস্তি যদি আমরা এই নারীকে না দেই, তাহলে আমাদের উপর আল্লাহর গজব নাজিল হবে। বলেন আপনারা? আমরা এর শাস্তি চাই। ইমাম সাহেব, শাস্তির কথাকে আমি বলবো না আপনি বলবেন? আপনি কন ভাইজান, ভুল হইলে তো ইমাম সাহেব আছেই। হ্যাঁ ভাইজান, আপনি বলেন। প্রথম পাপের শাস্তি, ওই নারীকে নিষিদ্ধ করা হলো। এই নিষিদ্ধ নারীর সঙ্গে গ্রামের কেউ কথা বলবে না, কেউ ওকে খাবার দেবে না, কেউ ওকে ঘরে ঢুকতে দেবে না। গ্রামের পুকুর মাটি পর্যটন নিষিদ্ধ। একেবারে খাঁটি বিচার। দ্বিতীয় পাপের শাস্তি, এই নিষিদ্ধ নারীর মাথার চুল কাটতে ভালাইতে হইবে কেসি দিয়া। ভাইজান, কাজটা আমি করুন। তৃতীয় পাপের শাস্তি, দর্রা মারতে মারতে ওই নিষিদ্ধ নারীকে গোটা গ্রাম ঘোরাতে হবে, যেন এই গ্রামের প্রত্যেকটা নারী এই নিষিদ্ধ নারীকে শিক্ষা পায়। বলেন ইমাম সাহেব, আমার ফতোয়া ঠিক আছে? মাশাআল্লাহ, বড় সহি এবং সুন্দর বিচার হয়েছে। ভাইজান, আমি আগে মাথাটা সাইটা দেই। শুরু কর।
পড়ে গেছে তো? ভাইজান মহিলা টরে জানি তো। আরে এইখানে বেশিক্ষণ রাখা ঠিক না। ওরে রেল লাইনের উপর ফালায় দেয়, সরকারি রেল কাইটা ফালাইব। বলো কে তোমার এই অবস্থা করেছে? আমার স্বামী ওদের জুলুম আর নির্যাতনের প্রতিবাদ করেছিল। কে তুই? এসপি রায়হান, তোর বাপ। তুই আমাকে লাঠিয়াল, তোর হাতে পিস্তল কেন? পিস্তল হইল তোর জম। আমি এসপি রায়হান। এসপি রায়হান? কে তুমি? এসপি রায়হান। ভাবতে অবাক লাগে ওসি সাহেব, মধুপুর থানার আইন শৃঙ্খলা দায়িত্ব দিয়ে সরকার আপনাকে এই থানায় পাঠিয়েছে, অথচ দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর এই থানারই একটি অংশে নিরীহ মানুষের উপর চলছে জুলুম, অত্যাচার আর নির্যাতন। কৃষকের জমি ধান কেড়ে নিয়ে যাচ্ছে ওরা, জেলেদের জালে ধরা মাছ কেড়ে নিয়ে যাচ্ছে ওরা, হত্যা করছে, অত্যাচার করছে, ধর্ষণ করছে। দেশের আইনকে উপেক্ষা করে ওরা চালু করেছে ওদের নিজস্ব আইন, অথচ আপনি কিছুই করেননি। স্যার, বিষয়টি আমার নলেজে ছিল, 2-1 দিনের মধ্যেই আমি অপারেশন করতাম। আপনি আসাতে খুব ভালো হয়েছে স্যার। এখন ভালোভাবে ওদের এফআইআর তৈরি করুন। জুলুম, অত্যাচার, নির্যাতন, হত্যা, ধর্ষণ সহ এমন ভাবে রিপোর্ট তৈরি করবেন যেন ওই শয়তানগুলো ফাঁসির দড়ি থেকে বাঁচতে না পারে। আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আজ রাতে আমি এফআইআর তৈরি করে সকালেই পাঠিয়ে দেব। না মিস্টার সিরাজ, আজ রাতে এফআইআর তৈরি করবেন ঠিকই, কিন্তু পাঠাবেন না। রাতে আমি ডাক বাংলোতেই থাকবো, সকালে এসে আমি নিজে আপনার তৈরি রিপোর্ট দেখব। ওকে স্যার। তারপর আপনি ওটা পাঠাবেন। স্যারের বাচ্চা স্যার, তালা খোল। খুলবো মানে বোঝো না তুমি? তালা খোলো, আমাকে বাইর করো। মাপ চাই, আমি পারবো না। এসপি সাহেব নিজে অপারেশন করে তোমাকে ধরছে, আমার চাকরি চলে যাবে। চাকরির খুব মায়া তো,
এতদিন ধরে আমরা যা কিছু করেছি তার সবকিছু ভাগিদার তুই। নগদ টাকা দিয়া তোমারে কিনছি। আজ আমরা থাকবো ভিতরে আর তুমি থাকবা বাইরে, তা কেমন আছে? আমি কি কোনো কিছু অস্বীকার করেছি নাকি? কিন্তু এখানকার পরিস্থিতি বোঝার চেষ্টা করো। কোনো কিছু বুঝতে চাই না। খোল তালা, আমরা ঝুলবো ফাঁসির দড়িতে আর তুই চেয়ারে বসে পাংখার বাতাস খাবি। তা আমরা হতে দেবো মনে করেছিস না? আমরা ফাঁসলে তুমিও ফাঁসবা। আমাদের ফাঁসি হলে তোমারও হবে। এখন হা করে তাকিয়ে না থেকে জলদি তালা খোল। কিন্তু এসপি সাহেবের কাছে কি কৈফিয়ত দেব? বলবি গ্রামের জনগণ আমাদের ভালোবাসে, তারা থানা ঘেরাও করে আক্রমণ করে আমাদেরকে বের করে নিয়ে গেছে। এখন খোল তালা, আমরা পালাই। আমরা এমন জায়গায় যাবো তোমার এসপি জিন্দেগি তো আমাকে খুঁজে পাইবো না। আরে খোল না। থ্যাংক ইউ দোস্ত। ভাইজান, ভাইজান হয়ে গেছিলে? আজিজের কাছে খবর পাইয়া পালাইয়া আসলাম, আমারে ধরতে পারে নাই। ভালোই করছো। হালার বলে একটু আগে আমার সামনে দিয়ে গেছে, মনটাই কইছিলে কল্লাটা ফালাই দেই। হারাও নাই কেন? বড় ভাই হুকুম ছাড়া কেমনে ফালাই? হুকুম লনের লেগে এইটাই না খারাইয়া আসলাম। চল লন দেই। বেঘরে ঘুমাচ্ছে। আর কতক্ষণ ঘুমাইবেন স্যার? বড়ইতে তো বাকি নাই। ঘুম ভাঙছে। তোমরা এসে পড়েছি স্যার। আপনার মতো এত বড় অফিসারকে বাংলোয় রেখে আমরা কি থানায় থাকতে পারি? খাইয়া ভালোছি স্যার, একটা গার্ডও নাই। নাই স্যার, আপনি যেটা খুঁজতে আছেন এটা নাই, সরাইয়া লাইছি। কিচ্ছু চাই না স্যার, আমরা খালি হাওয়া বাতাস খাইয়া ঘুরে বেড়াইতে চাই। সেটা তোরা কোনো দিনই পারবি না। পারবো এসপি সাহেব, পারবো। তারকে সোজা কর। অনেক কিছুই পারি আমরা। ইচ্ছে করলে তোর চানটাও এখন নিয়ে নিতে পারি, কিন্তু নেব না। কেন নেব না জানিস? কারণ চান গেলে তুই দেখতে পারবি না। আমরা কেমন করে বুক ফুলিয়ে ঘুরে বেড়াই, দেখতে পাবি না। তোর এফআইআর হয়নি, আমরা জেলখানায় যাইনি, আমাদের ফাঁসি হয়নি। তাই আজ তোকে শাস্তি দিয়ে আমরা চলে যাব। এমন শাস্তি দেব যে তোর সামনে দিয়ে ঘুরে বেড়ালো তুই আর আমাদের ধরতে পারবি না। ধরবি কি করে? আজ যে হাত দিয়ে তুই আমাদের ধরেছিলি সেই হাত দুটো থাকলে তো ধরবি। ওই তোরা সোজা করে ধর না ভাই। ঘটনা ভালো মনে হচ্ছে না। কি হয়েছে? সমস্ত রাস্তা বন্ধ, পুলিশ ফোর্স পয়েন্টে পয়েন্টে পাহারা দিচ্ছে, পুরো এলাকা ঘিরে রেখেছে। বলো কি? আমি শেষ। চাকরি তো শেষ হবেই, বাকি জীবন জেলখানায় পৌঁছতে হবে। পুলিশ হয়ে যন্ত্রণা আমি কিভাবে সহ্য করব? এটা কোনো কাজ করেছো তোমরা? সেদিন যদি এসপি সাহেবকে মেরে ফেলতে তাহলে এত ঝামেলা হতো না। পুলিশের লকআপে ঢুকতে তোমরা, আমি সাক্ষী দিতাম, প্রমাণ হয়ে যেত এই ঘটনার সঙ্গে আমরা কেউ জড়িত নই। কিন্তু এখন এসপি রায়হান জীবিত, মিথ্যে বলে বাঁচার কোনো রাস্তা নেই। একটা উপায় বাইর করা উচিত। বাঁচতে হলে এদেশ থেকে পালাতে হবে। দেশ থেকে বেরোতে গেলে তো ধরা পড়ে যাব। টাকা লাগবে অনেক,
টাকার কোনো সমস্যা নেই। তাহলে চেষ্টা করে দেখতে পারি। ভাইয়া কিভাবে? আমি যখন মহেশখালী থানার ওসি ছিলাম তখন এক ট্রলার মালিকের সঙ্গে আমার বন্ধুত্ব ছিল। আমরা নৌকায় মহেশখালী যাব, ওখান থেকে মাছ ধরা ট্রলারে যাব গভীর সমুদ্রে। গভীর সমুদ্রে মাছ ধরে থাই ট্রলার, ওদের সাথে কন্ট্যাক্ট করে চলে যাব থাইল্যান্ড। থাইল্যান্ড কেন? গডফাদার আছে, প্রচন্ড ক্ষমতা, বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া মানুষের আশ্রয়দাতা। আমরাও তার আশ্রয়ে থাকবো। ভাইজান আর দেরি করাটা ঠিক হইবে না, যত তাড়াতাড়ি পালাইতে পারি ততই ভালো। পুলিশ যেরকম কুত্তা পাগল হয়েছে, কোন সময় ধরা পড়িয়া যাই ঠিকই আছে। ইমাম সাহেব, বছরের পর বছর ধরে তোমার বাবা গ্রামের মসজিদে ইমামতি করেছে। তার মৃত্যুর পর আমরা তোমাকে ইমাম বানিয়েছি। তোমাকে আমরা যে বেতন দেই তা খুব কম লোকই পায়। আজ থেকে তোমার বেতন ডাবল করে দিলাম। আলহামদুলিল্লাহ। আমরা যেভাবে গ্রাম চালিয়েছি এখন থেকে একই ভাবে তুমি চালাবে। সবকিছু নিয়ন্ত্রণ করবে তুমি। জমির ধান, চালের মাছ সব কিছু আদায় করে নেবে, টাকা রাখবে ব্যাংকে। আমরা থাইল্যান্ড থেকে তোমার সাথে যোগাযোগ রাখবো। পারবে না? হ্যাঁ পারবো। ভাইয়া বল, বাংলাদেশ থেকে 5 জন লোক এসেছে, ওরা আপনার আশ্রয় চাই। কোন অপরাধে পালিয়ে এসেছে? ওরা বলছে ওরা নাকি পুলিশের এক অফিসারকে মেরে পালিয়ে এসেছে। পুলিশ মেরেছে? জি ভাইয়া। লেখ! জি ভাইয়া। লেখ! জলদি ওদেরকে নিয়ে আয়। যা, জলদি নিয়ে আয়। ওরা পুলিশ মেরে পালিয়ে এসেছে বাংলাদেশ থেকে। অনেকদিন পর আমি আমার মনের মতো মানুষ পেয়েছি। ওরা পুলিশ মেরে এসেছে। পুলিশ! ভাইয়া ওরা এসেছে। কিভাবে মেরেছ? মানে? ভাইয়া জানতে চাচ্ছে যে পুলিশ থেকে মেরে তোমরা পালিয়ে এসেছো তাকে কিভাবে মেরেছো, গুলি করে নাকি জবাই করে? ছি ছি, আপনি কি বলছেন ভাইয়া? একটা পুলিশ অফিসারকে আমরা জানে মারতে যাব কেন? আমরা তাকে মেরে এসেছি মানে পিটিয়ে এসেছি। একটা পুলিশ অফিসারকে জানে মারতে যারা লজ্জা পায় তাদের। আমি তো মনে করেছিলাম ওরা জবাই করে মেরেছে, মনে করেছিলাম পুলিশকে গুলি করে ঝাঁঝরা করে দিয়েছে। কিন্তু এসব তুমি কি নিয়ে এসেছো? কি একদল অপদার্থকে আশ্রয় দিয়ে আমার কি লাভ? আপনি ভুল বলছেন ভাইয়া। দানে মারার থেকে ভয়ঙ্কর কাজ করছি আমরা। দানে মারলে তো বাইচেই যেতে। কি করেছো? তুই হাত কাইটা ভাবেছি যাতে আর কোনোদিন কাউকে অ্যারেস্ট করতে না পারে, যাতে আর কোনোদিন কারো নামে এফআইআর লিখতে না পারে, যাতে আর কোনোদিন কোন সন্ত্রাসীকে গুলি করতে না পারে। এখন বুঝেন পুলিশ অফিসারের কি অবস্থা করছি আমরা। ওর চোখের সামনে দিয়ে অপরাধীরা ঘুরিয়ে বেড়াইবে, খুন ডাকাতি রাহাজানি করবে, কিন্তু সে ধরতেও পারবে না, ঘুষও খাইতে পারবে না, আর্থিক তো নাই। শুধু তাই নয় ভাইয়া, ওকে দেখে বাংলাদেশের সমস্ত পুলিশ অফিসার শিক্ষা পাবে। কাউকে অ্যারেস্ট কিংবা গুলি করার সাহস পাবে না। হবে হবে, তোমাদের জায়গা হবে আমার কাছে। লেখ। জি ভাইয়া। ওদের ছবি তুলে রাখো। পারলাম না বোন, আমি পারলাম না। নিজের হাতে ধরে ওদের শাস্তি দেবার জন্য কাঠগড়ায় দাঁড় করাতে পারলাম না। আমাকে কেন বাঁচালেন ভাইয়া? কেন তুলে আনলেন রেল লাইনের উপর থেকে? এ তুমি কি বলছো? ঠিকই তো বলছি। আমার উপর দিয়ে রেলগাড়ি চলে গেলে মৃত্যুর যে যন্ত্রণা হতো তার চেয়েও বেশি যন্ত্রণা হতো আমার বেঁচে থেকে। ছি 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 বিজলি, নিজের মৃত্যু চাওয়া তো আত্মহত্যা করার মতোই পাপ। পাপের কথা বলছেন? পাপ না করে ওদের দেয়া যে শাস্তি আমি পেয়েছি, এর চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে? আত্মহত্যা তো সামান্য। যে মেয়ে স্বামী হারিয়েছে, যে মেয়ে হারিয়েছে তার সবচেয়ে বড় সম্পদ, সেই নির্যাতিত নারী বেঁচে থেকে কি লাভ?
আত্মহত্যা করার পাপ থেকে যদি এই বোনকে বাঁচাতে চান তাহলে বের করুন আপনার পিস্তল, নিজের হাতে গুলি করে মারুন আমাকে। এই যন্ত্রণার পৃথিবী থেকে আমাকে মুক্তি দিন। চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? বের করুন হাত, বের করুন পিস্তল, গুলি করে মারুন আমাকে। বের করুন হাত, বের করুন হাত, বের করুন। আমি আর কোনদিন কোন অপরাধীকে নিজের হাতে ধরতে পারবো না বিজলি। পিস্তল বের করে গুলি করতে পারবো না পালিয়ে যেতে থাকা সন্ত্রাসীকে। যারা তোমার স্বামীকে মেরেছে, যারা তোমার উপর নির্যাতন করেছে, তাদেরকে ধরার পর আমার ডিপার্টমেন্টে এক দুর্নীতি পরায়ণ ওসির সহায়তায় ওরা ওরা আমার 2 হাতই কেটে নিয়ে গেছে। ভাইয়া, ভাইয়া বলে যখন ডেকেছই তখন তোমাকে আমি আমার শক্ত হাত করে গড়ে তুলবো। আপনি কি বলছেন? তোমাকে প্রতিশোধ নিতে হবে বিজলি, নিজের হাতে শাস্তি দিতে হবে ওদের। কিন্তু আমি এক অসহায় নারী, আমি কি করে পারবো ওদের শাস্তি দিতে? কি করে ওদের সাথে লড়াই করব? পারবে, পারবে বিজলি, পারবে। আমি তোমাকে তৈরি করব। তুমি কি চাও না? তুমি কি চাও না যারা তোমার স্বামীকে হত্যা করেছে তাদের শাস্তি দিতে? চাই। তুমি কি চাও না যারা তোমার উপর নির্যাতন করেছে তাদের শাস্তি দিতে? চাই। তুমি কি চাও না বিচারের নামে যারা তোমার উপর অত্যাচার করেছে, ওরা মেরে তোমাকে সারা গ্রাম ঘুরিয়েছে, রেল লাইনের উপর ছুঁড়ে ফেলেছে, তাদের শাস্তি দিতে চাও না? চাও না বিজলি? তুমি চাও না? তাহলে প্রস্তুত হও। বল, ওরা কোথায়? আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না মাজুন। বলবি অথবা মরবি। বলছি মাজুনি, আমাকে মেরো না মাজুনি। থাইল্যান্ডে পালিয়ে গেছে। থাইল্যান্ডে এমন একটা মেয়ে প্রথম দেখলাম। কেউ ডনি আমাদের জীবন, ডনি আমাদের মরণ, তার আশ্রয়ে বেঁচে আছি। ডনি আমাকে বারের মালিক বানিয়েছে। আমি যা কিছু করছি সবকিছু তারই দয়া। জানি না ডন কি তার আসল পরিচয়। ডনের একটি পরিচয়, সে মানুষ। যারা বিপদে পড়ে আর অপরাধ করে পালিয়ে আসে এই থাইল্যান্ডে, তাদেরকে আশ্রয় দেয় সে। একবারও জানতে চায় না কি তাদের অপরাধ। কিন্তু কেন? আমি তার মনের ভিতর প্রবেশ করব, আমার প্রেম আর ভালোবাসা দিয়ে তার আসল পরিচয় জানবো। প্রিন্স, 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 তুমি কি নিশ্চিত যে মেয়েটা বাংলাদেশী? দেখে তো তাই মনে হলো ভাইয়া, কিন্তু 8-10টা বাঙালি মেয়ের সঙ্গে আকাশ পাতাল পার্থক্য, হাঁটায় চলায় পোশাকে। কে এই মেয়ে যে বাংলাদেশ থেকে এদেশে এসেছে অথচ আমার কাছে আসেনি? ভাইয়া, মেয়েটাকে দেখে মনে হলো প্রচন্ড জিদ ওর ভেতরে। ওর চোখ দুটো জ্বলছিল, মনে হলো প্রচন্ড কষ্ট বুকে নিয়ে কাউকে খুঁজছে, প্রতিশোধ নিতে চাইছে। কষ্ট তো আমার বুকেও প্রিন্স, প্রতিশোধের আগুন তো আমার বুকেও চলছে। খোঁজ রাখো ওই মেয়ের, তোমার সব ডিউ ক্যান্সেল। ফেব্রুয়ারি এই 3 মাস ব্যবসার সময়। টুরিস্টরা আসবে, নাচবে, গাইবে, হুইস্কি বিয়ার খাবে। এই সময় মালিক হয়ে আমি যদি তোমার সাথে গল্প করি, তাহলে আমার কর্মচারী মেয়েগুলো তো বয়ফ্রেন্ড জুটিয়ে নিয়ে কেটে পড়বে, দোকানের বেচা কিনা বন্ধ হয়ে যাবে। বুঝেছি, তোমার মতিগতি ভালো না, এখানে জমবে না। যাই দেখি ওই মেয়েটাকে খুঁজে পাই কিনা। এই, ওই মেয়েটা মানে? আরে আরে করো কি, জামা ছিঁড়ে যাবে তো। ছিড়ুক, আগে বলো কোন মেয়েকে খুঁজতে যাচ্ছ তুমি? এখানেই তো থাই মেয়ে আর বাঙালি মেয়ের পার্থক্য। পুরুষ মানুষ অন্য মেয়ে খুঁজলে থাই মেয়েরও অন্য পুরুষ খোঁজে, কিন্তু বাঙালি মেয়েরা থাবা দিয়ে ধরে। ফাজলামি রাখো, আগে বলো কাকে খুঁজছো? তোমার দোকানের ব্যবসার ক্ষতি হবে না? গোল্লায় দেখ ব্যবসা, আগে তুমি তারপর ব্যবসা। আমারও তো সেই একই কথা, আগে তুমি তারপর অন্য কিছু। তাহলে কাকে খুঁজতে যাচ্ছিলে? থাইল্যান্ডে একটা অদ্ভুত মেয়ে এসেছে, বাঙালি, কিন্তু তুমি দেখলে বুঝতে পারবে
ও আলাদা কিছু। তার সঙ্গে তোমার কি দরকার? ভাইয়া দায়িত্ব দিয়েছে, আমার সব ডিউটি ক্যান্সেল। ওই মেয়েকে খুঁজে বের করে নজর রাখতে হবে। ভাইয়া আমাদের আশ্রয়দাতা। সড়ক দুর্ঘটনায় বাবা মা মারা যাবার পর ভাইয়ার আশ্রয়ে আমি বেঁচে আছি। তার দয়ায় আজ এই বাড়ির মালিক হয়েছি। তার নির্দেশ তো আর আমরা উপেক্ষা করতে পারি না। সেজন্যই তো বেরিয়েছিলাম, কিন্তু তোমাকে দেখে সব এলোমেলো হয়ে গেল। কেন? যখনই তোমাকে দেখি মনে হয় তোমাকে দেখা ছাড়া আমার আর কোনো কাজ নেই। যখনই তোমাকে দেখি মনে হয় পৃথিবীতে তুমি আর আমি ছাড়া কেউ নেই। মনে হয় যতদিন আকাশে তারারা ঝিকিমিকি করবে ততদিন তোমাকে ভালোবাসি। যতদিন সাগরের পানি টলমল করবে ততদিন আমি তোমাকে ভালোবাসি। প্রিন্স, বলো জলি, আজ তোমার কাছে তোমার এই ব্যবসা বড় না আমি? শুধু আজ কেন, যতদিন আকাশে তারারা ঝিকিমিকি করবে, যতদিন সাগরের পানি টলমল করবে, ততদিন আমার কাছে তুমিই বড়। জলি, আই লাভ ইউ। আমি নিজের চোখে দেখেছি ভাইয়া, প্রিন্স ডিউটি ফাঁকি দিয়ে জলের সঙ্গে প্রেম করছে। ঠিক বলছিস? সত্যি কথা বলছিস তো? সত্যি বলছি। বাহ, চমৎকার একটা খবর দিলি লেখ, চমৎকার। আমি খুশি হয়েছি। কি কইলেন? আপনি খুশি হয়েছেন? হ্যাঁ লেখ, আমি তো চাই এদেশে যেসব বাংলাদেশি আছে তারা পরস্পরকে ভালোবাসুক, বিয়ে করুক, এদেশে বাংলাদেশি শিশুর জন্ম হোক। জানিস লেখ, যখন দেখি কোনো বাংলাদেশে এসে অন্য কাউকে বিয়ে করছে তখন তখন আমার খুব কষ্ট হয়। কোন কি? তার মানে আমি যদি বাংলাদেশের কাউরে ভালোবাসি তাহলে আপনি খুশি হইবেন? মানে? বুঝছি তো, বুঝে গেছি। আপনারে খুশি করার লেগা আমারে ভালোবাসতে হইব। যাই, আপনারে খুশি করানোর চেষ্টা করি। ভালোবাসার অধিকার তো তুমি লেখকে দিয়ে দিলে, আমাকে দেবে না? ভালোবাসার অধিকার কাউকে দিতে হয় না শিউলি। যে ভালোবাসতে জানে সে ভালোবেসেই ফেলে। আমিও ভালোবাসতে জানি, জানি বলে আমি মনে মনে একজনকে ভালোবেসেছি। বাংলাদেশি না বিদেশি? বাংলাদেশি। তাই নাকি? কে সে? তার নাম তো বলা যাবে না। কেন? আমি আজও তাকে আমার ভালোবাসার কথা বলতে পারিনি। বলতে পারোনি? হ্যাঁ, ভয়ে বলতে পারিনি। আশ্চর্য, আশ্চর্য শিউলি। যাকে আমি আশ্রয় দিয়েছি, যার মাথার উপর ছায়া হয়ে আছি আমি, সেই তুমি ভয় পাচ্ছ? বলো, কে সে? আজ বলবো না। কেন? তুমি আমাকে ডিস্কো ফ্লোরে নাচার দায়িত্ব দিয়েছো, অথচ আজ সম্পর্ক সম্পর্ক আছে ডন। আমি জানি তুমি আমাকে আশ্রয় দিয়েছো, কাজ দিয়েছো, আপন ভাবতে পারোনি। যদি আপন ভাবতে তাহলে অন্তত একদিন ডিস্কোতে গিয়ে আমার নাচ দেখতে, আমার সঙ্গে নাচতে। ডন, যে বন্ধু হতে পারে না, শুধু করুণা করে, তার কাছে ভালোবাসার মানুষের নাম বলতে যাব কেন? ওকে 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 শিউলি, আমি যাব তোমার ডিস্কোতে। ওকে।